একজন সাধারণ কর্মকর্তা কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে একটা হাইস্টার প্ল্যান সাজায়। এর জন্য সে এমন কিছু কাজ করে বসে যা তুমি কল্পনাও করতে পারবে না। বিশাল এক রেসিং ট্র্যাকের নিচে থাকা ভোল্ট থেকে তারা কিভাবে কোটি টাকা চুরি করে তা দেখাতে হাজির হলাম লোগান লাকি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিটা এমন একটা মুভি যেটা তোমার লাইফে থাকা হাইস্ট মুভিগুলোর মধ্যে একটা। তাই আজকে তোমরা অসাধারণ হাইস্ট মুভি দেখতে চলেছো। তো চলো আর কথা না বাড়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা লোগান লাকি নামের একজন কনস্ট্রাকশন ওয়ার্কারকে দেখতে পাই। জিমি ক্যালিফোর্নিয়ার একটা রোডের নিচে আন্ডারগ্রাউন্ড টানেলে একজন কর্মচারী হিসেবে কাজ করছিল। হঠাৎ কাজ করা মাঝখানে তার ডাক পড়ে ম্যানেজারের রুমে। এরপর ম্যানেজার তাকে জানায় যে সে আর এখানে কাজ করতে পারবে না, অর্থাৎ তাকে সরাসরি এই চাকরি থেকে বের করে দেওয়া হবে। কারণ কেউ একজন নাকি কিছুদিন আগে তাকে কাজের মাঝখানে খোঁড়তে দেখেছিল, আর কোম্পানি কর্মকর্তার কাছে এটা একটা সেফটি ইস্যু। আসলে জিমির জন্ম থেকে এই সমস্যাটা ছিল, যা সে সিভিতে উল্লেখ করেনি। কোম্পানি ইন্স্যুরেন্স পলিসিতে এর জন্য সমস্যা তৈরি হতে পারে বলে ফলে তাকে চাকরি থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যানেজারও তাকে এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিতে বলে। এভাবে চাকরিটা হারিয়ে জিমি ভীষণ হতাশ পড়ে। তারপর সে তার বোন ম্যালির কাছে যায়, কারণ আজকাতে মেয়ের গানের রিয়াকশন ছিল। তাই সেই ম্যালিকে তাকে ড্রাইভ করে নিয়ে যেতে বলে। কিন্তু ম্যালি জানায় স্যান্ডের রিহার্সাল গতকালই হয়ে গেছে, আর গতকাল সে নিজেই সেখানে নিয়ে গেছিল। মানে জিমি আসলে এই রিহার্সালে তারিখটাই পুরোপুরি ভুলে গিয়েছিল। তখন সে সোজা তার মেয়ে স্যান্ডির কাছে যায়। এখানে আমরা দেখতে পারি স্যান্ডি এখন তার মা ববি এবং সৎ বাবা ম্যালের সাথে থাকে। কয়েক বছর আগে জিম্মি তার ববের ডিভোর্স হয়ে গিয়েছিল। স্যান্ডিকে ম্যালে ড্রাইভ করে নিয়ে যাওয়া তার পছন্দ হয়নি। তবে তাদের এই তর্কের মাঝে স্যান্ডি এসে পড়লে তর্ক থেমে যায়। এরপর স্যান্ডির সৎ বাবা ম্যালে এসে তাকে মুভি দেখতে নিয়ে যাওয়ার কথা বলে। অন্যদিকে ববি জিমিকে জানায় যে তারা এই বাড়িটা বিক্রি করে অন্য শহরে মুভ করতে চলেছে, কিন্তু এই শহর এখান থেকে অনেক বেশি দূরে। তাই জিমি তাকে বলে তারা স্যান্ডিকে নিয়ে সেখানে যেতে পারবে না, কারণ সে প্রতি সপ্তাহে তার মেয়ের সাথে দেখা করতে কীভাবে এত দূরে যাবে। এরপর সে হতাশ হয়ে একটা বারে ড্রিঙ্কস করতে যায়। এই বারের মালিক ছিল তার আপন ভাই ক্লাইড। ক্লাইড অতীতে ইউএস মিলিটারি একজন সোলজার ছিল, তবে ইরাক যুদ্ধে ফাইট করতে গিয়ে তার একটা হাত উড়ে যায়। এরপর তোকে সে এক হাতে বারের দেখাশোনা করে। অন্যদিকে জিমিরও পায়ে সমস্যা রয়েছে, ফলে বারে উপস্থিত থাকা কিছু লোক তাদের এই শারীরিক সমস্যা নিয়ে মজা করতে থাকে। তাদের মধ্যে ম্যাক্স নামের এক ব্যক্তি ছিল। সে আমেরিকা বিখ্যাত রেসিং সিরিজ নাস্কার একটা টিমের মালিক। সে তার লোকদের সাথে ক্লাইডকে নিয়ে মজা করতে থাকে। তখন জিম্মি তার বাইরের অপমান সহ্য করতে না পারে তাদের সাথে মারামারি শুরু করে দেয়। অন্যদিকে ক্লাইড তখন বাড়ির বাইরে এসে ম্যাক্সের গাড়িতে একটা অ্যালকোহলের বোতল ছুঁড়ে মারে। তারপর সে ওই গাড়িতে আগুন লাগিয়ে দেয়। শখের গাড়িটাকে জ্বলতে থাকে ম্যাক্স দ্রুত বাইরে এসে ভিডিও করতে থাকে, কারণ এতে করে সে একটা ক্লাইডের বিরুদ্ধে মামলা করতে পারবে। জিমি তখন বাইরে এসে তাদের ফোনগুলো কেড়ে নিয়ে এসে আগুনে ছুড়ে দেয়। তারপর দুই ভাই জিমির বাসায় চলে আসে। সেখানে গিয়ে ক্লাইড জানতে পারে যে জিমি বেশ কিছুদিন ধরে একটা ডাকাতি প্ল্যান তৈরি করছে। তখন সে তার কাছ থেকে এই ব্যাপারে জানতে চায়, আর জিমিও তাকে পুরো ব্যাপারটা খুলে বলে। সে বলতে থাকে বেশ কিছুদিন ধরে মোটর ডিস্ট্রিবিউটর নিয়ে কনস্ট্রাকশনে কাজ করছিল। সেই রেসিং ট্র্যাকে নাচকা সহ বেশ কিছু ফেমাস রেসিং সেজে রেস করা হয়। কনস্ট্রাকশনে কাজ করার সময় সে জানতে পেরেছিল যে এখানকার সব টাকা পয়সা কিছু পাইপের সাথে গোপন ভোল্টে যায়। সেই রেসিং ট্র্যাকের নিচে টানেলের ভেতরে ওই পাইপগুলো রয়েছে। আর সে পাইপ দেখে জিমির মাথায় টাকা চুরি আইডিয়া আসে। তাই ক্লাইডও তার প্ল্যান শুনে রাজি হয়ে যায়, কারণ তাদের দুজনের আর্থিক অবস্থা বেশ খারাপ। এর জন্য প্রথমে জো ব্যাং নামের এক ব্যক্তির সাথে তারা জেলের ভেতরে গিয়ে দেখা করে। জো ইতিমধ্যে একটা চুরি মামলায় জেলে ছিল, কেননা তার সে বড় ভোল্ট এক্সপার্ট এই শহরে আর নেই। কিন্তু জেলের মধ্য থেকে সেই হাইস্টে তাদেরকে কিভাবে সাহায্য করবে, কারণ এখনও তার আরও 5 মাস জেল কাটা বাকি। এখন ভোল্ট খোলার জন্য তাদের এই জেল থেকে বেরিয়ে কাজ শেষ করে আবারও সবার অগোচরে ফিরে আসতে হবে। তখন জিমি জানায় যে এই ইম্পসিবল কাজটা করার জন্য তার কাছে একটা আইডিয়া রয়েছে। আর জো তখনই তাদের কথা রাজি হয়ে যায়। তবে সে শর্ত দেয় যে এই হাইস্টে তাদের দুই ভাইকেও নিতে হবে। তাই জিম্মি আর ক্লাইড তাদের ভাইদের সাথে দেখা করতে যায়। তাদের নাম তো স্যাম এবং ফিশ। ফিশ ছিল বড় মাপের কম্পিউটার এক্সপার্ট, ফলে সে তাদের টিমের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ওঠে। তবে ফিশ আর স্যাম প্রথমে বলেছে তারা অনেক আগে চুরি চামারে ছেড়ে দিয়েছে, কিন্তু যেহেতু তাদের ভাই জিমিকে এখানে পাঠিয়েছে তাই অবশেষে তারাও রাজি হয়ে যায়। এদিকে জিমির ভাই ক্লাইড হঠাৎ ইচ্ছে করে একটা দোকানের ভেতর তার গাড়ি ঢুকে দেয়, কারণ তাদের প্ল্যান অনুসারে জেলে গিয়ে জোয়ের সাথে তারা মিট আপ করার কথা। তো পুলিশ এই ঘটনায় ক্লাইডকে অ্যারেস্ট করে নিয়ে তাকে আদালতে তোলে। ক্লাইড একজন সাবেক ইউএস সোলজার হওয়ার কারণে বিচারক তাকে সির্ফ 90 দিনের সাজা দেয়। তারপর তাকে ঠিক সেই জেলে নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকে জোর হয়েছে। প্রতিটা প্ল্যানে তারা নিখুঁতভাবে তৈরি করে রেখেছিল। এবার জেলে ঢোকার পর ক্লাইড আর জয় একসাথে মিলে প্ল্যান তৈরি করতে থাকে। অন্যদিকে ম্যালিস জেলখানার সাপ্লাই মেইনটেন্সে ভ্যানটিকে ফলো করে কিছু মাপজব ছেড়ে নেয়। মানে এতদিনে সেও এই প্ল্যানে যুক্ত হয়ে গেছে। এদিকে জিমু তার এক বন্ধুর সাথে দেখা করে একটা ট্রাক ভাড়া করে সেখান থেকে বেরিয়ে তারা পুরনো ক্লাসমেট সিলভার সাথে দেখা করে।
সিলভা তার শরীরে ক্ষত দেখতে পেয়ে তাকে একটা ভ্যানের ভেতর নিয়ে আসে। সে মূলত কিছু ডোনেশনের সাহায্যে একটি ভ্রাম্যমাণ হসপিটাল চালায়। এই ভ্যানটিতে সে ছোটোখাটো একটা হসপিটাল সেট আপ করছে, যাতে অসহায় কিংবা গরিবদের সে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পারে। জিমি শরীরে ক্ষতস্থান দেখে সিলভা তাকে ফ্রিতে টিটেনাস ইঞ্জেকশন দিয়ে দেয়। তখন জিমিও তার উপর কিছুটা দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ সে এখানে সিলভার উপরে ক্র্যাশ খেয়ে বসে। তবে ট্রিটমেন্ট শেষে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু তাদের এই প্ল্যান এক সপ্তাহ এগিয়ে আনতে হচ্ছে। তবে ম্যালি আবারও কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ এক সপ্তাহ এগিয়ে না ফলে তাদের প্ল্যানটা হবে রেসের দিনে। আর এই রেসটা বছরের সবচেয়ে বড় কার্ড রেস। ফলে সেদিনে ট্র্যাকে প্রচুর দর্শক আর সিকিউরিটি থাকবে। তবে জিমি এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করে না। সে জানায় এসব কিছুই তার কাছে খুব একটা ম্যাটার করে না। ফলে তাদের প্ল্যান অনুসারে সেই ভোল্টের একজন কর্মকর্তাকে তাদের কেক গিফট করে। গিরিমা নামে সেই মেয়েটির সাথে জন্মদিন ছিল। ম্যালি নিজের কোনো পরিচয় না দিয়ে তাকে কেকটা পাঠিয়ে দিয়েছিল। আর গিরিমাও তার কাছ থেকে সারপ্রাইজভাবে কেকটা কেটে সবাইকে খাওয়ায়। এদিকে রাতের বেলায় জিমি তার সঙ্গীদের নিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের ছদ্মবেশে টানেলে ঢুকে পড়ে। তারপর কিছু রং করা তেলাপোকাগুলোকে টানেলে বিভিন্ন পাইপের মুখে রেখে দেয়। পরের দিন সকালে ভল্টে কাজ করতে এসে গিলিমা দেখেছে তার কেকের উপরে তেলাপোকায় ভর্তি হয়েছে। তাই এ বয়সে কিছু লোককে রেখে ভল্ট পরিষ্কার করায়। আর এই লোকগুলো চলে শ্যাম আর ফিশ। তারা জিমিকে ফোন করে জানায় যে কোন রঙের তেলাপোকাগুলো কেকের উপরে পড়ছিল। আসলে এর মধ্যে জিমি বুঝতে পারছে কোন পাইপগুলো সরাসরি ভোল্টের সাথে কানেক্টেড। ভাইরে ভাই, এই লেভেলে জিনিয়াস আইডিয়া এর আগে আমি অন্য কোনো মুভিতেও দেখিনি। এরপর জেলের ভিতরে ক্লেড আর জোজা দেখে তার লিটারেলি মাথা ঘুরে যাবার মতো। প্রথমে জো জেলে ওয়ার্ডারের সামনে বমি করে দেয়। ফলে তাকে অসুস্থভাবে নার্সের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ট্রিটমেন্ট শেষ হওয়ার আগে সে বাথরুমে যেতে চায়। নার্স তাকে বেডে শুয়ে থাকতে বলে। ঠিক সেই সময় একজন কর্মচারী ছদ্মবেশে ফ্লোরে মুছতে থাকে ক্লেড। সে এসে বলেছে আমি লোকটাকে বাথরুমে নিয়ে যেতে পারবো। নার্সও তাকে জেলের কর্মচারীভাবে তাকে নিয়ে যেতে দেয়। তখন তারা দুজনে মিলে ওয়াশরুমে ঢোকে এবং তারপর তারা এক্সপার্ট স্টাইলে ভেতরে দরজা খুলতে থাকে। এভাবে সবগুলো দরজা খুলে তারা জেলের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। তারপর তারা জেলের স্টোর রুম থেকে একটা কাঠের বক্স বের করে। এই বক্সটি তারা মেলের দেওয়া মেজারমেন্ট অনুসারে আগে থেকে বানিয়ে রেখেছিল। এবার তারা বক্সটি জেলের সেই প্রিজন ভ্যানে নিচে লাগিয়ে নিজেরা তার মধ্যে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর ভ্যানটা তাদের নিয়ে বেরিয়ে গেলেও পুলিশ কোনোভাবে ধরতে পারে না। এদিকে কিছুক্ষণ ড্রাইভ করার পর তেল নেওয়ার জন্য ভ্যানটা ড্রাইভার একটা পাম্পে গাড়ি থামায়। ঠিক তখনই এই সুযোগে তারা গাড়ি থেকে বেরিয়ে অন্য একটা গাড়িতে উঠে পড়ে। আর এই গাড়ি আগে থেকে অপেক্ষা করছিল। এখন এই গাড়িটা সেই ম্যারির কাছ থেকে চুরি করে এনেছে। সে তাদেরকে ড্রাইভ করে নিয়ে যায়। আর এখানেও তারা একটা চালাকি করে বসে। সে পথে থেকে একটা পুলিশ চেকপোস্টে একটা ফেক কমপ্লেন করে। তাই পুলিশ যখন এই কমপ্লেনে ব্যস্ত ছিল তখন তারা দ্রুত গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এদিকে জেলের ভিতরে আগে থেকে তার কিছু লোক ভাড়া করে রেখেছিল। এবার সেই লোকগুলো তাদের প্ল্যান অনুসারে জেলের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দেয়। ফলে কয়েকদিনের মধ্যে শুরু হয় প্রচণ্ড মারামারি। যার ফলে ওয়ার্ডেন এসে তখন রেড অ্যালার্ট জারি করে। আর জেলের সমস্ত গার্ডরা এই গ্যাঞ্জাম থামাতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ফিশ এবং স্যাম শহরে সার্ভারকে এক্সপ্লোসিভ দিয়ে উড়ে দেয়। ফলে রেস দেখতে আসা দর্শকদের কারোর এই কার্ড কাজ করে না। তাই তারা এবার সবাই ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করতে থাকে। এতে করে সেই ভল্টে আরও বেশি বেশি ক্যাশ টাকা জমা পড়বে। মানেটা কী লেভেলের জিনিয়াসেরা একবার চিন্তা করো। তো সিরিয়াল অনুসারে ঠিক সময় রেস শুরু হয়। এদিকে এবার আমরা দেখতে পাই যে রেসিংয়ের টাকা রাখা এই বলটা ঠিক কীভাবে কাজ করে। মূলত ক্যাশ কাউন্টার থেকে এক ধরনের বিশেষ জারি করে টাকাগুলো পাইপের মাধ্যমে ভল্টে পাঠানো হয়। আর এভাবে সব টাকা ক্যাশ কাউন্টার সাথে অনেকগুলো পাইপের মাধ্যমে ভল্টেতে সংযুক্ত রয়েছে। এই পাইপের মধ্যে টাকা ভর্তি জারটা ভল্টের মুখে এসে আপনা আপনি খুলে যায়। তারপর সে টাকাগুলো ভল্টে জমা হলে জারটা পাইপের মাধ্যমে আবারও কাউন্টারে ফিরে আসে। এখানে বেশ সিকিউর আর হাইলি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তবে সব কিছু জোয়ার জিমিদের হাতে সিরেপ ফেলনার মতোই। আর কিলার তাদের শপিং শেষে জিমির সাথে দেখা করে। তারপর তারা তিনজন মিলে একটা পাইপ দিয়ে ময়লা ভর্তি একটা ডাস্টবিনে এসে পড়ে। তারপর তারা টানেলে দরজা খুলে সেই পাইপগুলোকে দেখতে পায়। জিমি আগে থেকে এই রুমের পাসওয়ার্ড জানতো, কারণ সে অনেকদিন ধরে এখানে কাজ করছে। এ পাশে জোর হাতে বিলিসের গামি বিয়ার দেখে বেশ অবাক হয়। তবে জো জানায় এগুলো হলো এক্সপ্লোসিভ, কারণ বিলিসের গামিং বিয়ার এবং লবণে বিক্রিয়ায় তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড। আর এই কেমিক্যালে তৈরি হয় দুনিয়ার সব বোম। মানে এখানে সে সায়েন্সকে কাজে লাগাই এক্সপ্লোসিভ তৈরি করতে যাচ্ছে। এর জন্য প্রথমে জো তার কেমিক্যালগুলোকে একটা জারে মিশে নেয়। তারপর সে একটা পাইপ কেটে নিয়ে জারটিকে তার ভেতরে ঢুকে দেয়। আর ঠিক সে কয়েক সেকেন্ড পরে পাইপের ভেতরে একটা বিস্ফোরণ করে। ফলে এবারে পাইপের মুখটা স্থায়ীভাবে খুলে যায় আর অটোমেটিক সিস্টেমটা বন্ধ হয়ে যায়। এভাবে তারা অনেক টাকা বের করে নিয়ে ময়লা পলিথিনে টাকা ভরে নেয়। বাইরে ভাই, কী লেভেলে হাইস্ট প্ল্যান একবার চিন্তা করো। তবে এখানে একটা ঝামেলা পাকিয়ে ফেলে। কিলাইট ভুলে ভ্যাকিউমটা রিভার্স করে দিয়েছিল। এরপর তারা টাকা ভর্তি ব্যাগগুলো ময়লা গাড়িতে লোড করে টানেল থেকে বের করতে শুরু করে। এদিকে ওয়াল্টের গার্ডরা তাদের কিছু পাইপের ভেতর থেকে ধোয়া বেরোতে থাকে। আসলে বিস্ফোরণে ধোয়া এই পাইপগুলো ভেতর দিয়ে উপরে উঠে এসেছিল।
তখন তারা ব্যাপারটা চেক করার জন্য দুজন লোককে পাঠায়। এখন তাদের সামনে দিয়ে পিসার সাম টাকা ভর্তি ময়লা ব্যাগ নিয়ে বেড়ে যায়, আর তাদেরকে দেখেও কোনো প্রকার সন্দেহ করে না। তারপর তারা হঠাৎ একটা রুম থেকে দোয়াসতে থাকে। তারা দেখা যে রুমের ভিতরে বসে একজন লোক সিগারেট টানছে, আর এই লোকটা ছিল জিমির বন্ধু আল, যাকে সেই রুমে ওয়ার্কারে ছদ্মবেশে বসে রেখেছিল। আর এখানে কিছুক্ষণ সে গার্ডদের ব্যস্ত রাখে, আর সেই ফাঁকে জিমিনা টানেলের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তবে একটা গেট তারা কিছুতেই খুলতে পারছিল না। এর মধ্যে আবার জিমি গার্ডদের চোখে পড়ে যায়। তবে তারাও তাকে ওয়ার্কার ভাবে জিজ্ঞেস করে যে কোথাও সে দোয়ার স্মেল পেয়েছে কিনা। জিমি তখন বলে যে সে এমন কোনো স্মেল পায়নি। তখন গার্ডরাও তাকে যেতে দেয়। এদিকে জেলে সে কয়েদিরাও জেলের ভিতরে সবকিছু অবরোধ করে রেখেছিল। তারা সাইড থেকে অনেক জিনিসপত্র রেখে সব সিসিটিভি ক্যামেরাগুলো ব্লক করে রেখেছিল। এবার তারা একটা ডাস্টবিনে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম বাজানোর ব্যবস্থা করে ফেলে। আর জেল কর্তৃপক্ষ সেই অ্যালার্ম শুনে ফায়ার সার্ভিস ডেকে আনে। এবং ঠিক এটাই ছিল জিমির প্ল্যানের বড় অংশ। কিলারের জোকে চুরি শেষে জেলে ফিরে যেতে হতো, তা না হলে তাদের উপরে সব সন্দেহ পড়তো। তাই তাদেরকে আবারও জেলে ফেরানোর জন্য জিমে চালটা চালে, মানে সে যেন রীতিমতো মানে আসতে পরপরের মতো। তারা প্ল্যান অনুযায়ী ফায়ার সার্ভিস ডাকা বলে জুয়ার কিলাইট ফায়ার সার্ভিসের গাড়িতে উঠে পড়ে। তারপর তারা সেই গাড়িতে করে জেলের ভিতরে পৌঁছে যায়। আর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেখে স্রেফ ডাস্টবিনের ছোট্ট একটা আগুনের জন্য তাদেরকে ডাকা হয়েছে। এই ফাঁকে জুয়ার কিলাইট তাদের ড্রেস বদলে নিয়ে কয়েদিদের সাথে মিশে যায়। যেই টাকাটা তারা হাইস থেকে পেয়েছিল তার বেশিরভাগই সে একটা গ্যাস স্টেশনের সামনে রেখে আসে। তারপর সে একটা অপরিচিত নাম্বার থেকে পুলিশকে কল করে সেই স্টেশনের ঠিকানা দিয়ে দেয়। এবার পুলিশ এসে সেখান থেকে ওই টাকাগুলো উদ্ধার করে ফেলে। মানে চুরি করা টাকার বেশিরভাগই জিমি তাদেরকে ফেরত দিয়ে দেয়। এই কাজটা সে কেন করলো? আসলে এমনটা সে এই কারণে করছে যাতে রেসের আয়োজকরা টাকা ফেরত পেয়ে খুশি হয়ে যায়। তার ফলে তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে বেশি জলগোলা করবে না। তবুও এফবিআই এই ঘটনায় ইনভেস্টিগেশনের দায়িত্ব নেয়। এফবিআই এজেন্ট ছাড়াও এই ঘটনার সাথে সম্পর্কিত সব কিছু করতে দেখতে থাকে। তখন কিলাইটের হাতে মার্কে হসপিটালে ভর্তি মার্কসের সাথে তারা দেখা করে। সে তাদের জানায় যে ঘটনার দিন কিলাইটের সাথে তার মারামারি হয়েছিল। কিলাইটকে সে চিনতে পারলেও জো সে চিনতে পারেনি। অন্যদিকে 3 মাস পর কিলাইট জেল থেকে মুক্তি পায়। তারপর সে নিজের ঘরে একটা টাকা ভর্তি ব্রিফকেস আবিষ্কার করে। অর্থাৎ জিমি কিন্তু পুরো টাকাটাই পুলিশকে ফেরত দেয়নি। অর্থাৎ সেই টাকাটা কিছু অংশ নিজের কিলাইটের জন্য রেখেছিল। এদিকে জেলে ওয়ার্ডেন এবার নিজেই জোকে জিজ্ঞাসাবাদ করে। এমনকি সেই সত্যটা বের করার জন্য তার পিছনে কষে লাথি মেরে দেয়। কিন্তু লাথির জাটা খেয়েও জো তার মুখ খুলে না। ফলে এই কেসের ধোঁয়াশা রয়ে যায়। অন্যদিকে এজেন্ট ছাড়া এবার শার্লের মোটর ডিস্ট্রিবিউটর প্রেসিডেন্টের সাথে কথা বলে। তবে প্রেসিডেন্টও টাকা ফেরত পেয়েছিল বলে খুব খুশি ছিল। তারপর যে টাকা জিমি ফেরত দেয়নি সেটা ইন্স্যুরেন্স থেকে পেয়ে গেছে। ফলে তার কোনো লসই হয়নি। মাঝখান থেকে জিমি কিছু টাকা সেরেপ মেরেই দিয়েছে। সব পক্ষ খুশি থাকে মামলা বেশি দূর গড়ায় না। তাছাড়া এজেন্টরা জিমির ব্যাপারে কোর্স নিয়ে দেখা যায় ডাকাতের দিনে সে তার মেয়ের গানের অনুষ্ঠানে ছিল, যার ফলে কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় 6 মাস পর এই কেস ক্লোজ করে দেওয়া হয়। এখানে জিমি যদি পুরো টাকাটা রেখে দিত তবে এই কেস কিন্তু কখনোই চাপা পড়তো না। সারা জীবন তাকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হতো। কাজে বুঝতে পারছো যে সেই টাকাটা কেন ফেরত দিয়েছিল। আরে মাস্টারমাইন্ড লেভেলের প্ল্যানের মাধ্যমে কিছু টাকা মেরে দিয়েও সে বল তৌবেতে থাকে। অন্যদিকে 6 মাস পর জো জেল থেকে মুক্তি পেয়ে যায়। তারপর সে কিলারের সাথে গিয়ে দেখা করে। সে ভেবেছিল যে জিমি হয়তো পুরো টাকাটাই ফেরত দিয়ে দিয়েছে, তাই সে তার সঙ্গীতের সাথে কথা বলতে চায়, কারণ তার ভাগের টাকা তাকে দেওয়া হয়নি। তবে কিলার তাকে জানায় যে জিমি তার মেয়ের কাছাকাছি থাকার জন্য শহর থেকে চলে গেছে, তাই সেও হতাশায় বাড়ি ফিরে আসে। তবে এর একদিন পরে হঠাৎ কেউ একজন তার দরজায় কড়া নাড়ে। তখন সে বাইরে এসে কাউকে দেখতে পায় না। তবে বাড়ি বারান্দা একটা শাবল পড়ে থাকতে দেখে সে প্রথমে ব্যাপারটা গুরুত্ব না দিলেও পরে সে শাবল নিয়ে বাড়ি উঠানের কাছে যায়। আর ওখানে গিয়ে দেখে বাগানটা কিছুক্ষণ আগে করা হয়েছে। তারপর সে ওই উঠানটাকে খুঁড়তে শুরু করে। এবার সে ওখানে টাকা ভর্তি একটা ব্যাগ খুঁজে পায়। অর্থাৎ জিমি কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। শুধু তাই নয়, এই হাইস্টে যারা তাকে সাহায্য করেছিল তাদের সবার কাছে সেই পেমেন্ট পৌঁছে দেয়। জোর মতন 2 ভাইও নিজেদের টাকার ভাগ পেয়ে যায়। সেই সিলভিয়া নামে মেয়েটাও তাই ভ্রাম্যমান হসপিটালের জন্য বড় অঙ্কের ডোনেশন পায়। এই ডোনেশনটা যে জিমি পাঠিয়েছে তা তো আমরা ইতিমধ্যে বুঝতে পারছো। এছাড়াও সেই ওয়ার্কার যাকে তারা কেক পাঠিয়েছিল তাকেও জিমি একটা টাকার অংশ পাঠায়। এভাবে সবাইকে খুশি করার পর সবাই মিলে কিলাউডে বারে ড্রিঙ্কস করতে আসে। কয়েকদিনের মধ্যে জিমি আর সিলভিয়ার মধ্যে একটা রিলেশনশিপ গড়ে ওঠে। অন্যদিকে মেলে জো একে অপরে ক্লোজ হতে থাকে। সব কিছুর মাঝে হঠাৎ বাড়ি আসে হাজরা এজেন্ট ছাড়া। তবে কিলাইট কিন্তু তাকে চিনতে না পারে ড্রিঙ্ক সাফ করে দেয়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগে থাকলে কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।